ক্লাসের যে মূল পড়াটা সেটা শুরু করি। তো খেয়াল করো, আমরা পড়ছিলাম ব্যবসায় উদ্যোগের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা। শুরুতেই আমি তোমাদের ক্লাসের এই বিষয়গুলো আলোচনা করেছিলাম যে কোনটা উদ্দীপনামূলক সহায়তা, কোনটি শিক্ষামূলক সহায়তা এবং কি কোনটি সংরক্ষণমূলক সহায়তা। দেখো, আজকে পড়ার অংশটা বেশ কম, কিন্তু এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে। খুব ভালো করে খেয়াল করো, এইখানে লেখা আছে জাতীয় শিল্পনীতি 2010-এ উল্লেখিত বিভিন্ন ধরনের সহায়তা। তার মানে আমরা এতদিন জেনেছি যে সহায়তা কিভাবে হতে পারে, কিন্তু বাংলাদেশের যে শিল্পনীতি আছে সেই নীতি অনুযায়ী সহায়তা কিভাবে দেওয়া হচ্ছে বা সহায়তাগুলো কিভাবে আমরা সাধারণ ব্যবসায়ীরা পাচ্ছে সেটা আমরা আজকে দেখব। কথা কি বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, এর জন্য খুব ভালো করে প্রত্যেকে খেয়াল করবা, ঠিক আছে? প্রথমে আসো, আমাদের যে সহায়তাটা আছে এটা হচ্ছে আমাদের উদ্দীপনামূলক সহায়তা। এটা তোমাদের আগেই বলেছিলাম যে উদ্দীপনামূলক সহায়তা বলতে বোঝায় কোনো কাজে উৎসাহ দেওয়া বা উদ্দীপনা দেওয়া, ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে যে কাজগুলো এরা করে থাকে উদ্দীপনামূলক সহায়তা, দেখো, নারী পুরুষ ব্যবসায়ীরা যাতে সমাজে অর্থনৈতিক পরিবর্তনে সংগঠনে সক্রিয় এজেন্ট হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারে, সেজন্য উদ্যোক্তা সংস্কৃতির প্রসারের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ। খেয়াল করো, স্বাভাবিকভাবে আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে, বুঝছো, সেই সমাজে সবচেয়ে বেশি দাম কাদের জানো? যারা চাকরি করে। আসলে যারা চাকরি করে তাদের দামটা বেশি, নাকি যারা চাকরি দেয় তাদের চাকরি মানে তাদের মানে ভ্যালুয়েশনটা বেশি? তাহলে তোমরা বলবা যে স্যার যারা চাকরি দেয় এদের ভ্যালুয়েশনটা বেশি, ঠিক কিনা? তার মানে আমাদের দেশে কোনো মানুষ যদি ছোটখাটো উদ্যোক্তা থেকে, ধরো তুমি যদি একটা দোকান দাও মালিবাগ মোড়ে, এতে তোমার বন্ধুরা কিন্তু খুব ভালো চোখে দেখবে না। ইভেন তোমার আশপাশের যা মানুষ যারা আছে তারা বলবে এই ছেলেটা লেখাপড়া বাদ দিয়ে কেন একটা দোকান দিছে। কিন্তু এমনও তো হতে পারে যে তুমি ওই দোকান থেকেই, ঠিক আছে, আস্তে আস্তে ব্যবসা করতে বিশাল বড় ব্যবসায়ী হয়ে গেছো। তখন একটা সময় দেখা যাচ্ছে তুমি ইন্ডাস্ট্রি করেছো, সেই ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার মানুষ এর কর্মসংস্থান হয়েছে। কিন্তু তুমি যদি লেখাপড়া করে, ঠিক আছে, শুধু শুধু লেখাপড়া নিয়েই থাকো, লেখাপড়া করে হয়তো নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবা, তাও কি কোথাও চাকরি বাকরি করে। কিন্তু তুমি চাক লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করলে, উদ্যোক্তা হলে, হ্যাঁ, উদ্যোক্তা হয়ে তুমি তোমার পরিবেশকে পরিবর্তন করলে, তোমার মা বাবা, তোমার যে পরিবার তাকে তাকে তুমি পরিবর্তন করলে, এবং কি করলে, হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করলে। তাহলে এইটা কি একটা বড় ধরনের সংস্কৃতির না? এইটাকে বলে উদ্যোক্তা সংস্কৃতি। কি বলে? উদ্যোক্তা সংস্কৃতি। এই জন্য এখানে যে কথাটা বলছে দেখো, নারী ও পুরুষ ব্যবসায়ীরা যাতে সমাজে অর্থনৈতিক পরিবর্তন সংগঠনে সক্রিয় এজেন্ট হিসেবে, সক্রিয় প্রতিনিধি হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারে, যে হ্যাঁ আমরা কি করতে পারি, অর্থনীতিকে পরিবর্তন ঘটাইতে পারি। এই জন্য উদ্যোক্তা সংস্কৃতির প্রসারের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ এটা করে থাকে জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী। তারপরে দেখে বলছে উৎপাদনশীল ও সেবা খাতের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি। উৎপাদনশীল এবং সেবা খাতে যে সকল উদ্যোক্তারা সফল তাদের স্বীকৃতি দেওয়া। জাতীয় উদ্যোক্তা দিবস পালন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক শিক্ষাক্রমের প্রবর্তন। স্কুল কলেজে কি করবে, উদ্যোক্তা বিষয়ক কি তোমার আছে শিক্ষাক্রমের প্রবর্তনটা এরা করে থাকে। তারপরে দেখে বলছে মানব পুঁজি বিকাশের বেশিরভাগ কার্যক্রম প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এবং দেশব্যাপী শুরু করা যুব সম্প্রদায়কে জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে, দেশের উন্নয়ন ও
সফলতা ও সীমিত ভৌত সম্পদের বিষয় সচেতন করার উদ্দেশ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে জাতি গঠনমূলক ও উন্নয়ন সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্তি, এ ধরনের শিক্ষাকে উৎসাহিতকরণ। এবার আসো, এই কথার অর্থ কি? প্রথম বলছে মানব পুঁজি বিকাশে। তোমরা কি এটা জানো? পৃথিবীতে যত সম্পদ আছে, বুঝছো, যত সম্পদ আছে, আমরা জানি সম্পদে বিনিয়োগ করলে কি হয়, আমাদের সম্পদ থেকে রিটার্ন আসে, সেখান থেকে টাকা ফেরত আসে, লাভ আসে, আসে না? ধরো কোথাও তুমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে লাভ আসবে না? আসবে। তুমি ধরো একটা গাড়ি কিনলে, গাড়ি তোমার আছে ভাড়ায় চালালে টাকা আসবে না? আসবে। একটা বিল্ডিং করলে সেখান থেকে ভাড়া দিলে টাকা আসবে না? আসবে। এই যতগুলো বিনিয়োগ ক্ষেত্র আছে, সবচেয়ে বেশি লাভজনক বিনিয়োগ ক্ষেত্র কোনটা জানো তোমরা? সেটা হচ্ছে মানব সম্পদে বিনিয়োগ। যতগুলো ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলোর মধ্যে সবথেকে লাভজনক ক্ষেত্র কোনটা? মানব সম্পদে বিনিয়োগ। এটা কিন্তু আমাদের জানতে হবে। তা থেকে বুঝতে পারছো? তাহলে মানব সম্পদে বিনিয়োগ কি আমাদের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে দেখো, সেই কথাটাই বলছি যে মানব পুঁজি বিকাশে, যে মানুষের যে ক্ষমতা বা পুঁজি, সেইটা বিকাশের বেশিরভাগ কার্যক্রম হয় কোথায়? মানুষের যে মেধাটার বিকাশ ঘটে কিন্তু মাধ্যমিক এবং কি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এবং বলতেছে যে দেশব্যাপী শুরু করা যুব সম্প্রদায়ের জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে, হ্যাঁ, আলোচনা করবে তারা। দেশের সফলতা এবং বলছে সীমিত ভৌত সম্পদের বিষয় সচেতন করার উদ্দেশ্যে। খেয়াল করো, সীমিত ভৌত সম্পদ মানে কি? আমাদের দেশে কি তেলের খনি আছে? নাই। আমাদের দেশে কিছু গ্যাসের খনি আছে, কিন্তু সেটাও কি খুব যে বেশি পর্যাপ্ত আসলে তা নয়। আমাদের দেশে কোনো সোনার খনি নাই। আমাদের দেশে একটা কয়লার খনি আছে, তাও মোটামুটি প্রায় কি কয়লার মজুদ প্রায় শেষ, তাই না? তাহলে হীরার খনি নাই, সোনার খনি নাই, এরকম কি নাই আর নাই। অর্থাৎ আমাদের দেশে যে সম্পদটা আছে, সেই সম্পদটা আছে সীমিত। এই জন্য বলছে সীমিত ভৌত সম্পদ। কি বলছে? সীমিত ভৌত সম্পদ। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ কি সীমিত। আমাদের যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ জমি নাই। ঠিক আছে? তাহলে যে পরিমাণ মানুষ আছে সে পরিমাণ জমি নাই। বুঝতে পারছো? এই জন্য বলছে সীমিত ভৌত সম্পদের বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাক্রমে জাতি গঠনমূলক ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে অন্তর্ভুক্তি, এবং এই ধরনের শিক্ষাকে কি করা? উৎসাহিতকরণ করা। ওকে, ভালো কথা। এবার চলে আসি সমর্থনমূলক সহায়তা। এটা তোমাদেরকে আমি বলেছি যে সমর্থনমূলক সহায়তা কাকে বলে? যে সহায়তা কোনো শিল্প উদ্যোক্তা অলরেডি সে উদ্যোগ গ্রহণ করেছে, এখন তাকে সাপোর্ট করা, বিভিন্নভাবে কি করা, তাকে সহযোগিতা করা, এটাকে বলে কি? সমর্থনমূলক সহায়তা। তো সেটি খেয়াল করি কি আছে। শিল্পক্ষেত্রে নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিল্প পণ্যের অধিকতর উন্নয়নের উদ্দেশ্যে টেকসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। এইটা একটু ভালো করে খেয়াল করো যে কথাটা বলছে। শিল্পক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে, অর্থাৎ আমাদের শিল্পক্ষেত্রে যে প্রযুক্তিগুলো আগে ব্যবহার করতো ম্যানুয়াল প্রসেস, সেটাকে আরো কি করা, হ্যাঁ, আধুনিকায়ন করা, ডিজিটালাইজ করা। সেটা করলো, করার পরে শিল্প পণ্যের অধিকতর উন্নয়নের উদ্দেশ্যে শিল্প পণ্য যেটা আছে আমাদের দেশের, যে মানে পণ্য আমরা তৈরি করি সেটাকে আরো আপডেট করা যায় না, উন্নয়ন করা যায় না? হ্যাঁ, উন্নয়নের উদ্দেশ্যে কি টেকসই ও নতুন প্রযুক্তি উদ্ভাবকদের পুরস্কার প্রদানের ব্যবস্থা করা। এই যে নতুন নতুন প্রযুক্তি যারা উদ্ভাবন করবে, তাদেরকে যদি তুমি পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট না দাও, তাদেরকে যদি তুমি পর্যাপ্ত পরিমাণে সুবিধা না দাও, তাহলে কি মানুষ নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন ঘটাবে? ঘটাবে না। সেই পুরাতন মানধাতার আমলের দিয়েই আমাদের চলবে। ঠিক আছে? যেমন তোমার আছে কি বলবো, আমরা অনেক সময় জানি কি না, বেকারি যে আইটেমগুলো আছে, বুঝছো, বেকারি আইটেম বুঝো তো? ধরো কেক, পাউরুটি, বিস্কুট, ড্রাই কেক, হ্যাঁ, তারপরে চানাচুর, এইসব জিনিসগুলো যেগুলো তৈরি হয়,
এগুলোতে একটা ময়দা কি করা লাগে, ময়ান করা লাগে, সেমাই তৈরিতেও করা লাগে। এবার একটা সময় মানুষ, এই বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কোথাও না কোথাও যারা পুরাতন প্রযুক্তি ব্যবহার করে, তারা কি করে জানো, ওই ময়দাটা পানি দিয়ে যে করে, যেটাকে বলে ময়ন করে, ঠিক আছে, পানি দিয়ে যেটা নরম করে আর কি ময়দাটা, ওইটা কি করে, এখনো কোথাও কোথাও আছে যারা ওই মানুষ পা দিয়ে ওটা করে। চিন্তা করো, মানুষের খাবারের জিনিস, সেইটা ওরা কি করছে, পা দিয়ে ময়দাটা নরম করতেছে। তাহলে এইটা যদি তুমি আমি দেখি, তাহলে আদৌ কি ওই জিনিস খাইতে পারবো? পারবো না। দেখো এখন যে ঘটনা ঘটছে, যে এখন কিন্তু ম্যাক্সিমাম যারা ভালো ভালো বেকারি যারা আছে, এরা কি করছে, এরা কিন্তু ওইটা এখন অ্যাভয়েড করছে। তারা এখন মেশিনেই একটা সিস্টেম আছে, মেশিনে ম্যারিনেট করে ফেলে তারা, করে একেবারে সরাসরি কি করে প্রোডাক্ট তৈরি করে ফেলে। সেখানে মানুষের কি হাতের কোনো ছোঁয়া নেই, আর পা তো দূরেই থাকলো। বুঝতে পারছো? তো যাই হোক, তাহলে এইটা বলতেছে যে টেকসই উদ্ভাবকদের কি পুরস্কার প্রদান ব্যবস্থা করা, কারিগরি প্রশিক্ষণ, বিভিন্ন যে কারিগরি বিষয়গুলো আছে সেগুলো কি প্রশিক্ষণ, প্রযুক্তির উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও লাগাসই প্রযুক্তি নির্বাচন ও প্রয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানা সমূহকে সহায়তার লক্ষ্যে বিটাক সহ অন্যান্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করানো। তাহলে বিটাক কি করে থাকে, বিভিন্ন রকম কি শিল্প কারখানা কি উন্নয়ন করে থাকে, তাদেরকে কি করে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এবার দেখো তুলনামূলক সহায়তার মধ্যে আরো কিছু ব্যাপার আছে, এইটা খুব ভালো করে একটু দেখতে হবে। দেশীয় বিনিয়োগকারীদের, বিশেষ করে মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্প, মাইক্রো মানে কি ছোট, ঠিক আছে, মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্পে বিনিয়োগকারীদের কাছে সহজলভ্য স্থানীয় যথোপযুক্ত প্রযুক্তি গড়ে তোলার জন্য সরকার দেশীয় যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্পকে স্থানীয় কারিগরি ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে সুযোগ প্রদান করা। ঠিক আছে, তারপরে দেখো বলছে 30/6/2011 সালের মধ্যে, 30শে জুন 2011 সালের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে এরূপ শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর অবকাশ প্রদান, নিম্নরূপ কর অবকাশ প্রদান। কিছু কর অবকাশ দিছে, কর অবকাশ মানে কি, কর ছাড়, কর অবকাশ মানে কি, কর ছাড়। কিছু কর ছাড় দিয়েছে, সেটা দেখো কি কি দিছে। 3 পার্বত্য জেলা ব্যতীত, পার্বত্য জেলা 3টি জানো কি কি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, 3টা, ঠিক আছে। বলছে 3 পার্বত্য জেলা ব্যতীত ঢাকা, চট্টগ্রাম বিভাগে স্থাপিত শিল্প প্রথম 2 বছর আয়ের 100%, পরবর্তী 2 বছর 50% এবং শেষ বছরে 25% কর অবকাশ। কথা কি বুঝতে পারছো? তাহলে 3 পার্বত্য জেলা ব্যতীত, চট্টগ্রাম বিভাগের মধ্যে তো আমাদের কি পার্বত্য 3টা জেলা পড়ে, তাহলে এই জেলা ব্যতীত, হ্যাঁ, অন্য কোনো এই 2 বিভাগের মধ্যে যদি কেউ শিল্প স্থাপন করে, তাহলে প্রথম 2 বছর আয়ের 100% কর অবকাশ পাবে, পরবর্তী 2 বছর পাবে কি আয়ের 50%, এর শেষ বছর পঞ্চম বছর পাবে কি 25% কর অবকাশ পাবে। এটা কিন্তু আমি আগামী দিন প্রত্যেকে ধরবো। এবার দেখো 2টা বিভাগ গেল, এরপরে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বিভাগ, তখন ময়মনসিংহ বিভাগ ছিল না, এখন তো ময়মনসিংহ বিভাগ চলে আসছে, এবং 3 পার্বত্য জেলায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানের জন্য 7 বছর মেয়াদী কর অবকাশের মধ্যে, ওইখানে ওরা কর অবকাশ দিবে কয় বছর, 7 বছর। 3 পার্বত্য জেলা এবং বাকি যে বিভাগগুলো আছে ঢাকা চট্টগ্রাম বাদে, আর বাকি যে বিভাগগুলো আছে সবগুলা, ঠিক আছে। কর অবকাশ কি আছে, মোট পাবে 7 বছর কর অবকাশ, প্রথম 3 বছর পাবে 100%, পরবর্তী 3 বছর পাবে 50%, এবং শেষ বছর 7ম বছর পাবে কি 25%। এইটা হলো সমর্থনমূলক সহায়তা। এবার সংরক্ষণমূলক সহায়তা। সংরক্ষণ কোনো একটা শিল্প খাতের ব্যাপারগুলো যেগুলো কি আমাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে, ধরে রাখতে হবে, না ধরে রাখলে কি দেশ ও জাতির জন্য ক্ষতিকর হয়ে যাবে। দেখো বলছে আইসিটি, লন্ড্রি, পর্যটন ও সেবা, বিউটি পার্লার, বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদি সেবামূলক খাত সহ মৎস্য, কৃষি ও হস্তশিল্প খাত, গবাদি পশু প্রতিপালন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নারী শিল্প উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া।
কাকে অগ্রাধিকার দেওয়া? নারী শিল্প উদ্যোক্তাদেরকে। ক্ষুদ্র মাঝারি ও কুটির চাষে সহায়তা দান। তাঁত শিল্প রক্ষা, বেনারসি ও জামদানি পল্লীর মতো রেশম পল্লী গড়ে তোলা সহ তাঁতি, কামার, কুমোর, মৃৎশিল্প, বাঁশ, বেত, তামাক, আশা ও পাটি শিল্পে বিশেষ প্রণোদনা দেওয়া। তাহলে এইগুলো কি হলো? সংরক্ষণ করে। এদেরকে প্রণোদনা দিলে, এদেরকে যদি কি তুমি কিছু টাকা পয়সা দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? এদের কাজের প্রতি আগ্রহটা বাড়বে, এদের শিল্পটা টিকে থাকবে, এদের লাভ হবে। তো সেক্ষেত্রে আমাদের কি এদের টিকে রাখানোই আমাদের কি সমর্থনমূলক, সংরক্ষণমূলক সহায়তা। তাহলে আমরা তিনটা বিষয় পড়লাম। একটা কি? উদ্দীপনামূলক সহায়তা, সমর্থনমূলক সহায়তা এবং সংরক্ষণমূলক সহায়তা। ঠিক আছে? তাহলে এই যে যতটুকু পড়লাম এই পেজটা, তোমাদের এইটাই আগামী দিন পড়া থাকবে। আমি এটার পরে পড়া ধরবো। ঠিক আছে? এই যে এতটুকু পড়া থাকবে, এটি তোমাদের এইচডব্লিউ। স্যার, এবার প্রশ্ন হচ্ছে, গতদিন যে বিষয়টা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, আজকে সে কি করব? সে বিষয়টায় এখন পড়া ধরবো। ঠিক আছে? তো আগের দিন আমি পড়া ধরে করেছিলাম ব্রাক, ঠিক আছে, মাইডাস, প্রশিক্ষা, টিএমএসএস। হ্যাঁ, দ্রুত একটু দেখে নাও, তারপর আমি তোমাদেরকে এখন করি, হচ্ছে তোমাদের তারপর বই বন্ধ করে ফেলতে হবে। ঠিক আছে? তারপরে আমি পড়া ধরছি।